শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট মাননীয় রাজ্য সভাপতি, শ্রদ্ধেয় সম্পাদক মহাশয়, বিশিষ্ট অতিথি এবং জেলা থেকে আগত বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সম্মানীয় ব্যক্তিত্ব, সকলকে সম্মান জানিয়ে দুটো একটা কথা বলব। আজ আমরা বাঁকুড়া জেলায় এসেছি। উদ্দেশ্য আমাদের একটাই, বাঁকুড়া জেলা এটা বর্ধমান লাগোয়া। বর্ধমান ডিস্ট্রিক্টে আমরা কিছুদিন আগেই আমাদের জেলা কমিটি তৈরি হয়েছে। আজ আমরা বাঁকুড়া জেলা কমিটি তৈরি করব, কিন্তু তারও আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে আমরা কেন এরকম জেলা কমিটি তৈরি করার কথা ভাবছি বা কেন একত্রিত হওয়ার কথা ভাবছি। আমরা আজ থেকে 2 বছর আগে আমাদের এই সংগঠনে যখন অস্তিত্ব ছিল না, আমাদের এই সম্পাদক মহাশয় WBSEDCL এর কর্মচারীদেরকে নিয়ে মুসলিম বুদ্ধিজীবীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন। তারপর ঈদ মিলন অনুষ্ঠান করেছিলেন। তারপর সেখান থেকে সিদ্ধান্ত হয়েছিল যে শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের কর্মচারীদের নিয়ে আমরা সংগঠনকে একত্রিত বা সংঘবদ্ধ করতে পারবো না। সারা পশ্চিমবাংলার যত ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে আমরা এখানে যুক্ত করতে চাই। তারই পদক্ষেপে আমাদের আজ থেকে প্রায় 2 বছর আগে কলকাতার ভিক্টোরিয়া পার্কে আমরা মাত্র 9 জন মিলে বসেছিলাম এবং সেখান থেকে আমাদের পথ চলা শুরু, পিস সংগঠনের যাত্রা শুরু হয়েছে। আজকে আমরা ওই 9 জন থেকে সারা পশ্চিম বাংলায় 5,500 এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সংখ্যা 100-র অধিক ছাড়িয়ে গেছে। বলার উদ্দেশ্য একটাই যে আমরা একত্রিত কেন হচ্ছি। আমরা দুর্বল বলেই একত্রিত হচ্ছি। যারা সবল তারা নিজেরা নিজেদের লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে পারে, কিন্তু যারা দুর্বল, যারা পিছিয়ে পড়া, যারা সংখ্যালঘু, তাদেরকে তারা সহজেই তাদের অধিকার পায় না। তাদের জন্যই তৈরি হয়েছে সংবিধান। সংবিধানে তাদের প্রভিশন আছে। সেই প্রভিশন অনুযায়ী, সংবিধানের সুযোগ সুবিধা অনুযায়ী তাদেরকে চিৎকার করতে হয়। সমাজের কাছে, রাষ্ট্রের কাছে চিৎকার করতে হয় যে আমি বঞ্চিত, আমি অবহেলিত, আমি নিপীড়িত, আমাকে আমার অধিকার দেয়া হোক, আমাকে আমার হক দেয়া হোক। আমরা দেখতে পাচ্ছি 2014 সাল থেকে কেন্দ্রে যে সরকার এসেছে, একটা অপদার্থ সরকার, একটা সংখ্যালঘু অত্যাচারিত সরকার, একটা মুসলিম বিদ্বেষী সরকার, যারা চায় বিশ্বের যে সমস্ত জায়গায় মুসলিমদেরকে গণহত্যা, জেনোসাইড করা হচ্ছে। যেমন আমরা দেখেছি যে মায়ানমারের রোহিঙ্গাদেরকে যেমন ভাবে অত্যাচারিত হতে হয়েছিল, বর্তমানে প্যালেস্তাইনের মুসলিমদেরকে যেমন ভাবে অত্যাচারিত হতে হচ্ছে, ঠিক একইভাবে এই হিন্দুস্তানের জমিনে, ভারতবর্ষের জমিনে মুসলমানদের উপর এইরকম গণহত্যার পরিকল্পনা এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করার যে পরিকল্পনা তারা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সেজন্যই আমাদেরকে একত্রিত হতে হবে। আমরা এটা জানতে পেরেছিলাম যে ওই বিজেপি সরকারের যে সমস্ত নরখাদকরা, যে সমস্ত নরপিশাচরা, তারা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় থাকা সেকুলার শব্দটাকে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছিল।
যে ভারতবর্ষ কখনো সেকুলার কান্ট্রি হতে পারে না, তারা বলে। কিন্তু আমরা জানি যে ভারতবর্ষ যখন স্বাধীনতার পর 1975 সালেও এই একই রোগে জর্জরিত হয়েছিল, ভারতবর্ষ হিন্দু মুসলিম এই দুটি গোষ্ঠীতে বিভক্ত হওয়ার প্রচেষ্টায় লেগেছিল। সেই সময় কংগ্রেস সরকারের আমলে এই সেকুলার শব্দটাকে এবং সমাজতান্ত্রিক, সোশ্যাল এবং সেকুলার এই দুটি শব্দকে সংবিধানে সংযুক্ত করা হয়েছিল ভারতবর্ষের সভার্জিনিটি, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। কিন্তু আজকে আমরা গত পরশু দিনেও দেখলাম যে আরএসএস এর যিনি সম্পাদক মহাশয় দিল্লির একটি সভায় তিনি বলছেন যে ভারতবর্ষের সেকুলার শব্দটাকে তুলে দেয়া হবে। কি বোঝাতে চাইছেন উনি? এবং এরই পরিকল্পনাকে বাস্তবায়ন করানোর জন্য মুসলিমদের অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা সর্বপ্রথম ওয়াকফ বিল দিয়ে, ওয়াকফ বিলটা মুসলমানদের অস্তিত্ব। আমরা স্বাধীনতার বহু পূর্ব থেকে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, খানকা, দরগা, কবরস্থান যুগ যুগ ধরে আমাদের চলে আসছে, আমরা ইসলামিক প্র্যাকটিস করে আসছি। আর আজ 2025 সালে এসে কেন্দ্রীয় সরকার সংসদের মধ্যে এই 2025 সালের এপ্রিল মাসের 3 তারিখ রাত্রি 3:30 পর্যন্ত দীর্ঘ প্রায় 13 ঘন্টা ধরে সংসদের মধ্যে বাহাস করছে, সংসদের মধ্যে আলোচনা করছে যে এই সমস্ত ওয়াকফ বাই ইউজার, এই সমস্ত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে হবে। এ কেমন আইন যে ভারতবর্ষের একটি সম্প্রদায়কে সরাসরি আঘাত করা হচ্ছে? আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের পিস সংগঠনের পক্ষ থেকে যখন কলকাতায় 20 জানুয়ারি 2025 সালে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এসেছিল, আমরা উপস্থিত হয়েছিলাম। পিসের সম্পাদক মহাশয়, সেক্রেটারি মহাশয় এবং আমি তার নিজে সাক্ষী। এবং আমরা দৃঢ়ভাবে বলেছিলাম যে এটা আমরা কোনোভাবেই মানতে পারবো না। প্রয়োজনে যদি আমাদের জীবন যায়, আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের এই অস্তিত্বকে রক্ষা করব। এরা চায় যে সর্বপ্রথম এদের এই অস্তিত্বের চিহ্নগুলোকে যদি নিশ্চিহ্ন করা যায়, তারপরে এদের চাকরি বাকরিতে হাত দেব। এরা সংখ্যায় কম, ওবিসি সংরক্ষণ পেয়েছে, তার ফলে কিছুটা কি লাভ পেয়েছে আমি তো আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এখানে আমাদের ওবিসি ইমপ্লিমেন্টেশন করেও আমরা আমাদের রিপ্রেজেন্টেশন, আমাদের সংরক্ষণের যে সুবিধা সেটাও আমরা পাচ্ছি না। তারপরে তো এই সংরক্ষণের সুবিধাকে বন্ধ করার জন্য আত্মদ্বীপ নামক একটি সংগঠন, যেটা আরএসএস পরিচালিত সংগঠন, তারা এটা নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেস করে বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। ওয়াকফ নিয়ে যখন আরটিআই করছি, তখন ওয়াকফ বোর্ড, রাজ্যের ওয়াকফ বোর্ড বলছে যে 1,43,360 একর জমি শুধু পশ্চিমবাংলায় রয়েছে ওয়াকফ প্রপার্টি হিসাবে। ভাবতে পারেন 4 লক্ষ বিঘা ওয়াকফ প্রপার্টি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। কিন্তু আজ আমাদের অবস্থা কোথায়? ওয়াকফ প্রপার্টি কাদের জন্য? মুসলিম কমিউনিটি
যারা পিছিয়ে পড়া, তাদের চাকরি বাকরি, তাদের সংরক্ষণ, তাদের সুযোগ সুবিধা করার জন্য, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য ওয়াকফ আমাদের বাপদাদারা, আমাদের পূর্বপুরুষেরা তারা নিজের অর্থে উপার্জিত সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় দান করে গেছেন, ওয়াকফ করে গেছেন, কি আমার জাতি যাতে এই ওয়াকফ প্রপার্টিকে ব্যবহার করে ডাক্তার হতে পারে, আমার জাতি এই ওয়াকফ প্রপার্টিকে ব্যবহার করে যাতে মাস্টার হতে পারে। সেই ওয়াকফ প্রপার্টি গুলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা লুটেপুটে খাচ্ছে। কে বলবে এই কথা? এই কথা তো কাউকে বলতেই হবে যে এটা আমাদের অধিকার, এই ওয়াকফ প্রপার্টি আমাদের সম্পত্তি, আমাদের কওমের সম্পত্তি, এই সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আর এই সম্পত্তি যদি আমরা ফিরে না পাই তাহলে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন করতে পারবো না। আজ আমাদের পিছিয়ে থাকা রাজ্য সরকার প্রতি বছর 5,500 কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করে থাকে, ভালো কথা। 5,500 কোটি টাকার মধ্যে 50% টাকা ওয়াকফ বোর্ডকে দেব। ওয়াকফ প্রপার্টি যেগুলো রয়েছে আপনারা তো নিজেরা দেখেছেন, বা আমরা সারা পশ্চিমবাংলার চিত্র যদি দেখি, কবরস্থান গুলো বাউন্ডারি আছে একটাও, গ্রামে গঞ্জে দুটো একটা ছিটে ফোটা। পশ্চিমবাংলায় 22,000 কবরস্থান আছে, মুসলিম কবরস্থান 22,000 আছে। কটা কবরস্থানকে আমরা ঘেরতে পেরেছি? কেন ঘেরতে পারিনি? কবরস্থানগুলোতে ঢোকা যায় না কেন? এত নোংরা হয়ে থাকে, তার পরিষ্কার করার ব্যবস্থা নেই, জঙ্গল হয়ে পড়ে থাকে, মাইয়াত হয়ে গেলে একটা জলাশয়ের ব্যবস্থা নেই, বাইরে লোকের পুকুরে গিয়ে আমাদেরকে দাফনের কাজ সারতে হয়, জানাজা পড়ার জায়গা নেই। এটা আমাদের সমস্যা নয়? ও, যখন সমস্যার কথা বলবো তখন আমি বিরোধী। যদি কেউ বিরোধী মনে করেন তো আমি বিরোধী, কিন্তু আমার হক, আমার অধিকার যতক্ষণ না পর্যন্ত আমরা পাবো ততক্ষণ পর্যন্ত এই লড়াইকে চালিয়ে যাব, এটা যেন মনে থাকে। আর এই পিস সংগঠনের মধ্য দিয়ে করবো। আমরা এখানে রাজনীতি করতে আসিনি, আমরা এখানে সকল রাজনৈতিক দলের নেতৃত্বরা রয়েছে, এবং ইনশাআল্লাহ আগামী দিনে এই পিসের তরফ থেকে যদি আমরা এই প্রচেষ্টা করব যে সকল রাজনৈতিক দলের যারা মুসলিম এমপি রয়েছে তাদেরকে আমরা এক ঘাটে জল খাও, এসে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে যে আপনারা এতদিন এমএলএ ছিলেন, আপনারা এতদিন এমপি ছিলেন, আপনারা এতদিন সংসদে কাজ করেছেন, আপনারা এতদিন রাজ্যসভায় কাজ করেছেন, মুসলিম সমাজকে কি দিয়েছেন? কেন আজকে আমরা এত বঞ্চিত? কেন আজকে আমরা এত অবহেলিত? এই অবহেলা, এই বঞ্চনা কেন আমাদেরকে সহ্য করতে হবে? এই প্রশ্ন করা, এই জিজ্ঞাসা করার সময় উঠে এসেছে আমাদের। এই জন্য ভাই আমরা একত্রিত হই, আমরা জোটবদ্ধ হই। আজকে আমরা সারা বাংলায় ছুটে যাচ্ছি, বাংলার কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত আমরা ছুটে যাব ইনশাল্লাহ। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের আব্বা, আপনারা আমাদের কাকা, আপনারা আমাদের সমস্ত কিছু। আমাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা হলো ইমানি সম্পর্ক। এই সম্পর্কের বলে আজকে আমরা ছুটে এসেছি, এবং এই সম্পর্কের বলে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমরা সারা পশ্চিম বাংলায় একত্রিত হয়ে আমরা আমাদের হক, আমাদের অধিকার, ওসব আমরা বুঝি না। আমাদের অধিকার দাও, তারপরে আমরা বুঝবো। আর নয়, অনেক ফুটবল হয়েছে, আমরা আর ফুটবল হতে চাই না। এই উদ্দেশ্য নিয়ে আমরা এক জেলা থেকে অন্য জেলায় ছুটে আসছি। তো ইনশাআল্লাহ ভাই আমরা সকলে একত্রিত হব তো ভাই, আমরা সমাজের তারকা, এটা মনে রাখবেন। এক নুরুল সাহেব 1984 সালে 5-6 জন শিক্ষককে সঙ্গে নিয়ে যে শিক্ষা আন্দোলন তৈরি করেছিলেন, সারা পশ্চিম বাংলা আজকে তার সুযোগ সুবিধা পাচ্ছে। আজকে শয়ে শয়ে ডাক্তার পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি তার সংগঠন থেকে বেরোচ্ছে। তাহলে আজকে আমরা সকলেই সমাজে প্রতিষ্ঠিত, আমাদের কোনো পিছুটান নেই, আমরা প্রত্যেকেই সার্ভিস করি। কেন আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে পথ দেখাতে পারবো না? একটা বিশাল অন্ধকার সমাজ আমাদের দিকে তাকিয়ে আছে, কি আমরা স্বার্থপরের মতো সারা জীবন আমরা সমাজ থেকে বেরিয়ে গিয়ে একটা ছোট্ট মফস্বল বা গ্রাম থেকে বেরিয়ে গিয়ে শহরেতে স্বার্থপরের মতো জীবন অতিবাহিত করব? কখনো করব না। ইনশাআল্লাহ আমরা সকলে একত্রিত হই, সংঘবদ্ধ হই,
আমরা আমাদের এই অন্ধকার সমাজকে আমরা টেনে বার করে নিয়ে এসে আলোর পথ দেখাবো, মুক্তির পথ দেখাবো, অধিকারের পথ দেখাবো এবং সমাজকে উন্নত সমাজের সঙ্গে শান্তির সাথে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একত্রিত করব। এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে এসেছি। ইনশাআল্লাহ আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমরা এসেছি আপনাদের বক্তব্য শোনার জন্য। আমরা কি চাই, কি করতে পারি, আমরাও দেখাতে চাই যে ইনশাআল্লাহ আমরা গুটি কতক মানুষ আগামীতে এই দায়িত্ব নেব যে পুরো বাঁকুড়া জেলা ইনশাআল্লাহ আমরা মুভমেন্ট করে, শক্তি অর্জন করে আমরা আমাদের যারা পরিচিত রয়েছে সেই পরিচিতদেরকে একত্রিত করে ইনশাআল্লাহ একটা শক্তিশালী গণতান্ত্রিক একটা টিমকে গঠন করতে পারবো। এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি। ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করছি। সকলের বক্তব্য আমরা শুনতে এসেছি এবং আমরা আমাদের এই টিমকে মজবুত করে ইনশাআল্লাহ আমাদের যে রাজ্যের টিম, এই রাজ্যের টিমকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। শুকরিয়া, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।